মৃত্যু সবসময় বেদনাদায়ক। সেটা বয়সজনিত কারণে হোক, সেটা অসুখের জন্য হোক, সেটা যেকোনো কিছুর জন্যই হোক। মৃত্যু ঠিক তেমনই চিরন্তন একটা সত্য। কিন্তু এই সত্যিটাই একসেপ্ট করতে অনেক সময় অনেক সময় লেগে যায়। অনেক কষ্ট হয় আমাদের। কিন্তু জানেন তো আ একটা কথা প্রচলিত আছে যে সবকিছুই কিন্তু কোনো কিছুই বেশি ভালো নয়। লিমিটে থাকাটাই ভালো। অনেক সময় শোকের পরিমাপটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকমের কষ্ট আ মানে সেই মৃত ব্যক্তির আত্মা কিন্তু পায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও কিছু ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন? করে দিতে পারেন আমাদের WhatsApp নাম্বার 8011006740 নতুবা আমাদের মেইল আইডি কথায়গল্প@gmail.com নতুবা আমাদের Facebook এবং Instagram হ্যান্ডেল কথায় গল্প ভূতুড়ে আড্ডা স্টেশন নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটা রিকোয়েস্ট থাকে যে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। আর এখানে সব রকমের ঘটনা আপনারা বাংলাতে লিখলে অবশ্যই বাংলা, অসমিয়া, ইংলিশ বা হিন্দি আপনারা লিখিত অবস্থায় বা ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন। যেমন আপনাদের সুবিধা আপনারা জাস্ট পাঠিয়ে দিন, আমি কনভার্ট করে নিয়ে আসবো। ওই খালি একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। একটু তো ইউনিকনেস বজায় রাখুক, তাই না? আমাদের এই চ্যানেলটা। তো চলুন ১ম এ যেটা ইন্ট্রো শুরু করলাম সেটা কিন্তু সেকেন্ড ঘটনা। তো ইন্ট্রোর ঘটনাটা শুনতে হলে সত্যিই প্রচন্ড একটা আশ্চর্যজনক ঘটনা, মর্মান্তিক তো বটেই। সেকেন্ড ঘটনাটা শুনতে হবে, একদম লাস্ট অব্দি থাকতে হবে। কিন্তু ১ম আমি শেয়ার করব মমতা শিকদার। তো মমতা শিকদারের এই ঘটনাটা এখন মমতা যদিও তোমার ও চাকরি জয়েন করেছে। কিন্তু ও যখন ক্লাস 8 এ পড়তো তখন কিন্তু ও নিজের সাক্ষী ঘটনাটার। এবং ব্যাপারটা কি হয়েছে মমতার বাবা-মা মানে বাবা ট্রান্সফারেবল জব, হ্যাঁ? তো মমতা যখন ক্লাস 8 এ মমতার ছোট ভাইও হয়েছিল তখন ও ক্লাস 2 না 3 তে যখন মমতা ক্লাস 8 এ পড়ে তখন ওরা ডিসাইড করলো যেহেতু ট্রান্সফারেবল জব না দেখো এখন তো মেয়ের বোর্ড এক্সাম আছে, হাই সেকেন্ডারি আছে। তো একটা জায়গায় মানে রেখে আরকি পড়াশোনা করানোর জন্য। তো ওরা না ভাবছিল চিন্তা ভাবনা করছিল যে মমতাকে বোধহয় ওরা ইয়েতে হোস্টেলে দেওয়ার কথা ভাবছিল। তখন মালদাতে ওর মামা থাকেন। অ্যাকচুয়ালি ওর মালদার থেকে একটু ভেতরে একটা গ্রাম্য সাইডে মামা মানে ওদের মামা বাড়ি আরকি ancestral মামা বাড়ি। কিন্তু মামার তোমার দাদু তো আগে হাটে বিজনেস করতেন। কিন্তু মামা নিজে একটা একদম পুরো শহরের মেইন প্রপার একটা দোকান দেন। এবং দোকানটা বেশ রমরমিয়ে চলে। কিন্তু ওই আসা যাওয়ার জন্য না ওনারা কি করেন মালদার একদম প্রপার একটা জায়গায় একটা বাড়ি ভাড়া করে নেন। তো পরে আস্তে ধীরে একটা কেনা যাবে। বর্তমান তো বাড়ি ভাড়া করে নিয়েছিলেন। এবং বেশ ভালোই চলছিল। তখন ওর মামা মামি বলছেন, মামিও কিন্তু মমতাকে প্রচন্ড ভালোবাসেন। যে বলছে যে, "কেন হোস্টেলে দেবে? আমরা থাকতে মালদাতে কম ভালো স্কুল আছে নাকি? এখানে পড়ুক না, হ্যাঁ? আমরা তো আছি। ওর দিম্মা আছে, আমি আছি। টেনশন কি তোমার?" তো এই কথা মানে যদিও ওরা জানতেন যে মামা, মামি, দিম্মা যথেষ্ট আদর করে মমতাকে। বাট কোথাও না কোথাও ভাবছেন কারণ মামির নিজের একজন বাচ্চা আছে, ছোট বাচ্চা মেয়ে আছে। তো বলছে তখন মামি বললেন যে, "আমার যদি ২-৩ টে বাচ্চা থাকে তাহলে কি আমরা মানুষ করব না?" হ্যাঁ? তো যাই হোক এরকম সাপোর্ট পেলে আর কি কথা বলা যায়? তো মমতা ক্লাস 8 এ ভর্তি হলো মালদার তখন মামা বাড়ি থেকে পড়া। তো যখন মানে মমতা আরকি পুরোপুরি ঠিক যে মামার বাড়ি চলে আসবে তো ওরা না মানে বলছে যে একটু ভালো ভাড়ার ঘরে চলে যাবে আরকি। যেখানে আরকি বাচ্চা মেয়েটাও এখন যেহেতু উঁচু ক্লাসে পড়ছে একটা রুম তো ওকে দিতে হবে না। তো এরকম মানে বাড়ি ভাড়া করে তো যায়, মমতাও শিফট হয়ে যায়। কিন্তু ওখানে না জলের প্রবলেম, প্রচন্ড জলের প্রবলেম। বলছে যে গুনে, গুনে জল খরচ করতে হয়। এত বালতি, অত বালতি। তো আ মানে আমরা তো জেনারেলি মানে মামিমা, দিম্মারা তো ওরকম হিসাব করে কোনোদিনও খরচ করেনি। মানে ওই এরিয়াটাতে জলের একটু ক্রাইসিস আরকি ছিল তখন। তো তখন মামাকে বলছে যে, "দূর এরকম ভালো লাগে না। হিসাব করে কি আর জল খরচ করা যায়?" তো যাই হোক উনারা বলছে যে অন্য ভাড়াই তো থাকি, খুলসা নিজের বাড়ি। তো অন্য জায়গায় শিফট হয়ে যাবো। তো তারপর নাকি তোমার ১.৫-২ মাস পর ওরা আবার আরেকটা জায়গায় শিফট হয়। যে এই বাড়িটা কেমন বলে দিচ্ছি, পুরো বিল্ডিং। পুরো বিল্ডিং, লম্বা বিল্ডিং। তো নিচের ফ্লোরে ভাড়া আছে। ও মানে তারপরের ফ্লোরে মালিকরা থাকে, তারপর ফ্লোরে ভাড়া আছে, হ্যাঁ? তো অনেকজন ভাড়াটিয়া-ঠাড়াটিয়া আছে। বেশ ভালো 2 বিএইচকে এর মতো মানে এরকম 2 বিএইচকে পোরশন পড়ে চলে। আচ্ছা, এই বাড়িটার ওদের যে বাড়িটা যে বাড়িতে ভাড়া থাকে না, এই বাড়িটার লাগোয়া আরেকটা বাড়ি আছে। এই বাড়িটা কি হয়েছে বলতো? বেশ ওদের মতোই লম্বা কিন্তু পুরোটা বিল্ডিং নয়। পেছন দিকে বিল্ডিং, সেই বিল্ডিং এ মালিকের সব মানে মালিকরা থাকেন। আর সামনের দিকে জানো তো মানে ওই হাফ ওয়াল বেড়ার ঘর যে ঐরকম, হুম? তো ওখানেও ভাড়াটিয়া আছেন। ইন ফিউচার মানে যেটা ওরা পরে মানে শুনেছেন যে ইন ফিউচার ওখানে আরকি বিল্ডিং-টিল্ডিং বানাবে আরকি।
এখনো ভাগ বাটোয়ারা হয়নি, তাই আর কি কিছু হাত লাগাইনি। তো ঠিক আছে। তো মমতাদের কিচেন রুমটার জানলা খুললে না ওই বাড়িরই মানে পাশের বাড়ির এক ভাড়াটিয়ার পুরো মানে সব শোনা যায়, যেহেতু বললাম হাফ ওয়াল দেওয়া। তো ওদের রান্নাঘরে বলো বা লিভিং রুমে যেরকম কথাবার্তা হয় মমতাদের রান্নাঘর থেকে পুরো শোনা যায়। এবং ওই ঠিক পাশে ওই বাড়িতে কে থাকতেন, একজন মানে ভদ্রলোক জুতোর দোকানের ম্যানেজার ছিলেন। এবং ভদ্র মহিলা তো ঘরেই থাকতেন, এবং ওনাদের ছেলে প্রভাত যে তখন বোর্ড এক্সামে তৈয়ারি করছিল। আচ্ছা, প্রভাতের একটা মানে একটা বৈশিষ্ট্য কি ছিল জানো তো, নতুন নতুন যে গান বেরোতো না, তো ওই গানটা না হুইসেল খুব সুন্দর বাজাতো, একদম ডিট্টো মানে এত সুন্দর হুইসেল বাজাতো। তার মানে প্রভাত যখনই ঘরে থাকতো হুইসেল খুব মানে একটা হ্যাবিট, ওরা বোঝাই যেত যে ঘরে প্রভাত আছে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে। তো সব ঠিকঠাক চলছিল। তো প্রভাতের তখন বোর্ড এক্সাম হয়ে গেছে, আর মমতা সেইবার কি হয়েছে, ও টিউশন থেকে ঘরে আসার সময় দেখে, যেহেতু বললাম একদম লাগালাগি ওদের বাড়ি, মানে দুটো বাড়ি। তো দেখছে যে প্রভাত দাঁড়িয়ে আছে, প্রভাতের বাবা কাচামুচু করে মানে মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে আছেন, মা মানে পেছন দিকে কাঁদছেন। এবং মানে কিছু মানুষ এসে মানে খুব শাসাচ্ছে, যেমন ওখানে দেখছে ওর মামাও কিন্তু দাঁড়ানো, মামাও দেখছে আর কি, মামা বোঝানোর চেষ্টা করছে, আচ্ছা ছেড়ে দিন, ভুল হয়ে গেছে, বাচ্চা ছেলে। হ্যাঁ, তখন উনি ভদ্রলোক বলছেন, না বাচ্চা ছেলে বললে তো হবে না, এত ছোট বাচ্চা, নিজের ক্যারিয়ার দিয়ে কথা, পড়াশোনা করার কথা, ওই ফিউচারের কথা ভাববে, এখন এসব ফালতামি করলে হবে নাকি, এরকম করে বলছে। তো মমতা ঘরে এসে গেছে, ঘরে এসে মামিকে বলছে, ও মামি কি হয়েছে গো? মামাকেও দেখলাম ওখানে দাঁড়িয়ে, সবাই দেখি প্রবাদদাকে বকছে, প্রবাদদার বাবাও কেমন করে দাঁড়িয়ে আছেন, মা কেঁদেই চলেছে। বলছে জানি না রে, খুব হাল্লা চিৎকার শুনলাম, তাই তোর মামা গেল আর কি। ওর মামা মানে বিকেলবেলা চা খেতে আসেন এবং একটা স্ন্যাক্স মানে টিফিন নিয়ে যান। হ্যাঁ, কারণ কি ওনার দোকান বন্ধ করে আস্তে আস্তে প্রায় 10:30 11টা বাজে। তো উনি 4:30 5টা নাগাদ আসেন, 6টার মধ্যে আবার দোকান চলে যান। তো ঠিক আছে। তো তখন মামা এসে যেটা বললো যে প্রভাত আর কি অনেকদিন ধরে একটা মেয়ের নাকি পিছা করছিল, এখানে আমি ছদ্মনাম ইউজ করছি, রিয়া। রিয়ার পিছু করছিল, এবং রিয়া নাকি বলেছিল এইসব আমার ভালো লাগে না, তুমি এরকম করবে না আমার সাথে, বাট কে কার কথা শোনে। তো এবার নাকি ও চিঠি দিয়েছে, ওর প্রপোজ করে আর কি, আই লাভ ইউ বলে একটা প্রপোজ করে চিঠি দিয়েছে। তো এই চিঠিটা আবার নাকি রিয়ার বাবাকে দিয়ে দিয়েছে, আর ওটার জন্য ওর বাবা চলে এসেছে। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, রিয়ার বাবা ডেফিনেটলি অভিভাবক হিসাবে শাসন করা উচিত, যখন ওনার মেয়ে চাইছেন না, প্রভাতকে কিন্তু শাসন করা উচিতই ছিল, এটা আমার পয়েন্ট অফ ভিউ বলছি। কিন্তু এতজনকে না নিয়ে আসলেও পারতেন, কারণ সবারই তো একটা মান সম্মানের ব্যাপার আছে। উনি হয়তো ঘরের ভিতরে ঢুকেও জিনিসগুলি খুব সুন্দর সর্ট আউট করা যায়, তাই না? তো যাই হোক, এই জিনিসটাই কোথাও না কোথাও প্রভাতের বাবার কিন্তু প্রচন্ড মান সম্মানে লেগেছেন। তো মমতারা, যেমন আমি বললাম না রান্নাঘর থেকে সব শোনা যায়, তো মমতারা শুনছিলেন যে প্রভাতের বাবা মানে খুব মানে আপসেট গলায় বলছেন যে আমার পয়সা কড়ি কিছুই নেই, আমার ধন দৌলতও কিছু নেই, একটা জিনিসই আছে, সেটা হলো আমার মান সম্মান। আজকে তোর জন্য আমার নাকটাও কাটা গেল, কোথায় ভেবেছি ছেলে আমার মুখ উজ্জ্বল করবে, সে তো আমার নাক কাটালো। এক্সকিউজ মি। তো মানে প্রভাতও আপসেট ছিল। তো ঠিক আছে, চলো ওই দিনটা গেছে। পরের দিন সকালবেলা মমতা উঠেছে, মমতার বোন উঠেছে, দুজনেই স্কুল যাবে, রেডি হবে। আর ওর মামি মানে যেহেতু বাচ্চা দুটো টিফিন দিতে হবে, সকালের খাওয়া দিতে হবে, রান্নাঘরে জাস্ট জানলাটা খুলে মানে জানলাটা খুলেছে। আর প্রভাতদের ঘরের থেকে মানে অনেকক্ষণ ধরেই হয়তো আসছিল, জানলাটা খোলার পর বললাম না স্পষ্ট শোনা যায় মানে হাউ 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 করে মানে হিচকি তুলে তুলে কান্না, প্রভাতের বাবার কান্নাও মনে হচ্ছে। উনি সঙ্গে সঙ্গে মমতার মামাকে বলছে যে যাও তো, ওদের বাড়িতে কিছু একটা হয়েছে, মানে ভদ্রলোকও কাঁদছেন, প্রভাতের মা বাবা দুজনেই কাঁদছেন। যেহেতু মোটামুটি অনেকদিন হয়ে গেছে, প্রভাতের মা বাবার সঙ্গে কিন্তু মমতাদের মোটামুটি বেশ ভালো সাক্ষাৎ, প্রভাতের সঙ্গেও কিন্তু মমতাদের বেশ ভালো কথাবার্তা চলতো। হ্যাঁ, মানে আশেপাশের সঙ্গে হয় না, থাকতে থাকতে পাড়া প্রতিবেশী, যেহেতু পাড়া কালচারটা ওদের ওই জায়গায় ছিল তখন। তো গেছে, গিয়ে দেখে প্রভাত ফ্যানের মধ্যে ও ঝুলে আছে। অ্যান্ড অবস্থা তো খুবই খারাপ দেখে, মানে কি করবে, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়েছে, মানে বোঝাই যাচ্ছিল সে নেই আর কি। হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে, এবং কি বলবো আর, তারপর পোস্টমর্টম করাতে নিয়ে গেছে। কিন্তু বাড়ির মালিক একটা কথা বলেছে জানতো, যদিও প্রভাত অনেক বছর ধরে এদের বাড়িতে আছে, মানে প্রভাত যখন খুবই ছোট, ধরো ক্লাস 1-এও পড়ে হয়তো, তখন মানে মোটমাট 9-10 বছর ধরে এদের বাড়িতে আছে। বাড়ির মালিক হঠাৎ একটা কথা বলে উঠলো যে ঠিক আছে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু ওখান থেকে ডাইরেক্ট শ্মশানে নিয়ে চলে যেও, আমার বাড়িতে কিন্তু আনবে না, কারণ এখানে অনেক সবাই মানে ফ্যামিলি মেম্বাররা থাকে, এমন একটা অপমৃত্যুর মরা।
মৃতদেহটাকে কিন্তু বাড়িতে আনবে না। এখন এটা কেন বলেছেন, হয়তো এটার জন্য বলেছেন কি, হয়তো ওই ভূত প্রেরতের একটু ভয় পাচ্ছিলেন এটার জন্য, নাকি মানে বাড়িতে অপমৃত্যু আসবে, অশুদ্ধ হবে, কিন্তু উনি তো ওর বাড়িতেই মানে ও তো ওনার বাড়িতেই মারা গেছেন না? নাকি এটাও হতে পারে যে যেহেতু ছোটবেলার থেকে একটা ছোট ৫-৬ বছর বয়স থেকে একটা ছেলেকে দেখেছে, আর ঐরকম মানে আস্তে, আস্তে বেড়ে ওঠা, হ্যাঁ? বাচ্চাটাকে দেখা এবং বাচ্চাটার শেষ পরিণতি, শেষ যাত্রা এইটুকুনি বাচ্চার ওরকম ভাবে হয়তো দেখার বুকের পাটা সবার কিন্তু থাকে না, তাই না? তো যাই হোক, এরকম ভাবে তো ঠিক আছে, ওখান থেকে যেমন মালিক বলেছে, ওরা তো আর ভাড়াটিয়া, মালিক যেমন বলবে তো করতে হবে, জোর জবরদস্তি তো ওই বাড়িতে আর ওর মৃতদেহ আনা যায় না। তো ওরকম করে ওরা কাষ্ঠ দাহ ঠাহ করে আসার পর দেখলো যে মানে অবস্থা খুবই খারাপ, এদের কি বলবো আর। তো কিন্তু জানো তো এই ওইদিন তো আর স্কুল যাওয়া হয়নি, তারপরের দিনও মমতাদের স্কুল যাওয়া হয়নি, কিন্তু মমতার মামি একটা জিনিস প্রত্যক্ষ করলো, উনি উনি না প্রায়শ ওই প্রভাত যে একটা হুইসেল দিয়ে মানে শীষ দিয়ে দিয়ে গান বাজাতো, ওগুলি না উনি শুনছিলেন। তো অনেক সময় হয় না যে তোমার বাড়িতে হয়তো অনেকদিন ধরে কোনো গেস্ট আছে বা কোনো মানুষ আছে এবং সে কোথাও হয়তো ঘুরতে গেছে বা কোথাও চলে গেছে, দেখবে অনেক মানে কানে বাজে, প্রথম ১-২ দিন কিন্তু খুব কানে বাজে, মনে হচ্ছে উনি কথা বলছেন, মনে হচ্ছে হয়তো ওখানে চেয়ারটা টেনে বসলো। আহ মমতার মামিও কিন্তু ওটাই ভাবছে, যেহেতু প্রভাতের এই হুইসেলটা এত হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল না, হয়তো কান বাজছে, কিন্তু না, একে একে ওনার শাশুড়ি মা, মমতা ইভেন বলছে, মমতা বলছে আমি নিজে শুনেছি দিদি, মানে একদম মনে হচ্ছে যে প্রভাত যেমন জীবিত দশা যেরকম বাজাতো না, ওরকমই মানে একটার পর একটা বাজালো, আরেকটা বাজালো, আর এটা মানে যত রাত্র ঘনাতো যেমন স্পষ্ট আমরা শুনতে পেতাম। মামাও অব্দি শুনেছে, নট অনলি মামা, ইনফ্যাক্ট ওদের বাড়ির মানুষরা তো প্রভাত দাকে দেখেছে অব্দি। কি করে করেছে, আমি তো বললাম হাফ ওয়াল দেওয়াল, মানে তোমার দরজাটাও তো আর অত ইয়ে না, ওই কাঠের দরজা আর কি, ওরকম টাইপের। তো দেখলো ওইখানে নাকি দাওয়ার মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকতো, অনেক অনেক ভাড়াটিয়ারা প্রত্যক্ষ করেছেন। ও না কাদার মতো ছিল না, কিন্তু প্রচন্ড আপসেট একটা মুখ নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকতো, মানে হয়তো ঢোকার ইচ্ছা করছিল বাট ও ঢুকতে পারছিল না, ওইরকম টাইপের। যখন এসব কথা ওনার প্যারেন্টস মানে প্রভাতের প্যারেন্টসকে জানানো হলো, ঠাকুর মশাইকেও জানানো হলো, যেহেতু ৪ দিনে কাজ হবে। তো ঠাকুর মশাই বলছে যে অ্যাকচুয়ালি মানে এটা অপমৃত্যুর মরা, তো আত্মা এমনিই যায় না, আর এটা তো অপমৃত্যুর মরা। তো তোমাদের মানে এসব ইয়ে হওয়ার পর, রিচুয়ালস হয়ে যাওয়ার পর, সাধ্য শান্তি এসব হয়ে যাওয়ার পর, মৎস্যমুখ হয়ে যাওয়ার পর তোমরা পিণ্ডদান করে আসো। কারণ ১ বছরের আগেও নাকি পিণ্ডদান করা যায়, একেকটা বিধি আছে। মানে এরকম যখন অতৃপ্ত আত্মারা যখন দেখা দিতে থাকে, এটাও নাকি একটা শাস্ত্রের বিধান আছে, জানো তো, যে কিছু রিচুয়ালস করে নাকি ১ বছরের আগে পিণ্ডদানটা করা যায়। তো উনি এটাও বলেছেন যে আপনি যখন যাবেন ওনাদেরকে বললে ওনারাই সব আপনাদেরকে বিধি সবকিছু বলে দেবেন। ঠিক আছে? শ্রাদ্ধ শান্তি হওয়ার পর কিন্তু সব চুপ। মমতারাও কিছু শুনতে পায়নি। কেউ আর প্রভাতকে দেখতে পায়নি, হ্যাঁ? আর এইসব শ্রাদ্ধ শান্তি হওয়ার ২ মাসের পর তোমার প্রভাতটা কিন্তু ওই বাড়িটা, মানে ওর মা-বাবারা বাড়িটা ছেড়ে দেয়। যেহেতু ছেলের আ মানে কি বলবো? ছেলের না মানে ছোট থেকে বড় হয়ে ওঠা তো, উনারা না নিতে পারছিলেন না ব্যাপারটা। তো যাই হোক, কি আর বলবো? ওরা তো চলে গেছে, কিন্তু ভাড়াটিয়া তো বসাবে মালিক। ওরকম তো খালি রাখতে পারেন না। তো একজন নতুন নববিবাহিত, ধরো ৩-৪ মাসই হয়েছে, আ এসছে আরকি। তো ওরা মানে উনি কি করেন, ফেরি করে বিক্রি করেন জিনিস আরকি, ভদ্রলোক। তো বেশ ভালোই, ওদের অ্যাকচুয়ালি অ্যানসেস্ট্রাল মানে গাঁয়ে ওদের বাড়ি। তো যেহেতু উনি ফেরি-টেরি করে বিক্রি-টিক্রি করেন, হ্যাঁ? হকারি করেন। তো এখানেই থাকেন আরকি হাসব্যান্ড ওয়াইফ। তো বেশ ভালো, ওদের সঙ্গেও পরিচয় হয়েছে, মমতাদের সঙ্গে, মামিদের সাথে কথাবার্তা চলছে। আর খুব মানে যেহেতু নতুন বউ-বর তো ওরকম খুনসুটি-টুনসুটি সবই চলে, ওরা তো সবই শুনতে পায়। ঠিক আছে? কিন্তু ওরা যেটা বুঝতে পারল, আমি বললাম না যেহেতু রান্নাঘর থেকে সবকিছু শোনা যায়, হঠাৎ আস্তে, আস্তে যেটা শোনা যাচ্ছে, ওর হাসব্যান্ডটা যেমন বলছে, "কি হলো? তুমি এখানে আসার পর খালি মনমরা হয়ে বসে আছো, বসে থাকো। কি হলো? এখানে আসার পর তুমি যে কথা বলো না, আগে কি সুন্দর সেজেগুজে থাকতে, এখন কেমন হয়ে থাকো? তোমাকে কোথাও যেতে বললেও যেতে চাও না।" তখন ওয়াইফটা বলল যে, "আমার না ভালো লাগে না, আমার না শ্বাস নিতে কষ্ট হয়। আমি জানো তো সবসময় একটা হুইসেলের আওয়াজ শুনি। কে যেমন ওই সিনেমার গানগুলি হুইসেল দিয়ে বাজায়, এগুলি কিন্তু মমতার মামি শুনেছে।" আর যখন বলেছে না হুইসেলের কথা, ওনার না ধক করে উঠেছে। উনি এই কথাটা ওনার শাশুড়ি মাকে কিন্তু শেয়ার করেছেন যে, "মা, মনে হয় প্রভাতের আত্মাটা যায়নি গো, ওই ঘরেই আছে। বাড়ির মানুষকে তো দেখা দিচ্ছে না, কিন্তু ঘরে যারা বোধহয় আছে তারা বোধহয় ফিল করছে। কারণ বউটা না এরকম বলছিল।"
তো বলছে কি বলবে আর বলো, বেকার বলতে গিয়ে যদি আরো ভয় পেয়ে যায়। আচ্ছা আরো 2 দিন দেখে নাও, না হলে তুমি বলে দিও একটু ঠাকুরের নাম নিতে, একটু সন্ধ্যা ঠন্ডা দেখাতে, ঠাকুরের নাম চালিয়ে রাখতে, জপ চালিয়ে রাখতে। তো যাই হোক ঠিক এই দিনটা শুনলো তো তারপরের দিনই না ভদ্রলোক, তো আমি বললাম বেরিয়ে যান, হঠাৎ ওই ভদ্রমহিলা নতুন যে এসছে ভাড়াটিয়া মমতার মামিকে ডাকছে যে দিদি দিদি একটু শুনবেন, দিদি একটু শুনবেন। তো যদিও বেশি দিন হয়নি, আলাপচারিতা হলেও তো অতটা তো সাক্ষরতা জন্মায়নি। তো বলছে হ্যাঁ বলো কি হয়েছে, বলছে একটু আসবেন আমার বাড়িতে ঘরে। বলছে কেন কি হয়েছে, বলছে আসুন না, আমি না চিৎকার করে মানে আপনাকে পুরো খুলে বলতে পারবো না চিৎকার করে। তো বলছে কি হয়েছে বা, তো উনি গেছেন, হ্যাঁ। তো যাওয়ার পর দেখে যে পুরো বিছানায় রক্তে রক্ত। বলছে কি হয়েছে তোমার এই অবস্থা, বলছে আমার না কালকে পিরিয়ডস হয়েছে, কিন্তু আমার না এরকম অবস্থা কোনোদিন হয়নি, আমি না কন্ট্রোল করতে পারছি না, মানে সত্যি পুরো ভরে গেছে। তো বলছে যে তোমাকে তো হসপিটালে নিতে হবে। তো ওনার হাজবেন্ড যেহেতু বললাম হকারি করতেন না, তো হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না বলে আমার হাজবেন্ডকে ফোন করছি, পাচ্ছি না, তাই নিরুপায় হয়ে আপনাকে ডেকেছি, বাড়িওয়ালির নাম্বারও আমার কাছে নেই। তো উনি ডাকলেন, তো বাড়ির যে মালিকের বউ ওনাকে ডাকলেন, তো উনি আর মমতার মামি মিলে ওনার শাশুড়িকে বললেন যে বাচ্চা দুটো আসলে মা দেখেন, ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। হসপিটালে অ্যাডমিট করালো। মানে তারপর তো লাইন যখন পেলো মমতার মামিমা ওনার হাজবেন্ডের মানে বউয়ের থেকে নাম্বারটা নিয়েছিল, তো হাজবেন্ডকে ইনফর্ম করলো, হাজবেন্ডও চলে এসছে। তো বলছে 2-3 দিন হসপিটালে থাকতে হবে। তো এই দৌরান দেখলো যে মমতারা আর কি বুঝতে পারলো যে গ্রাম থেকে বউয়ের মা বাবা এসছে আর কি। তো বলেছে মেয়েকে আর কি উনি নিয়ে যাবে কিছুদিন, হ্যাঁ, বাড়িতে। তো বাড়িতে তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দেখে কি হঠাৎ ওই যারা নতুন ভাড়াটিয়া এসছে ওরা তল্পি তল্পি গুটিয়ে চলে যাচ্ছে, মানে চলে যাবে। তো মমতার মামি বলছে যে মানে ভাই কোথায় যাচ্ছ, তোমরা কি ছেড়ে দিচ্ছ? বলছে হ্যাঁ দিদি ছেড়ে দিচ্ছি, আমরা তো জানতাম না, আহ আহ, নতুন এসছিলাম। গ্রামে ওকে না ঝাড়াতে নিয়ে গেছিল, ওনার বউয়ের কথা বলছে, তো বলেছে ওর নাকি হাওয়া লেগেছে, হ্যাঁ। তো বলছে হাওয়া লেগেছে, বলছে হ্যাঁ ওর নাকি হাওয়া লেগেছে খুব, এই বাড়ি মানে যেই ঘরে ও গেছে ওই ঘরেই নাকি অতৃপ্ত আত্মা ছিল, ওর হাওয়াটাই লেগেছে, হ্যাঁ। তো বলছে যে আচ্ছা, মানে তারপরে আর উনি কিছু বলেননি, কি বলবে যেহেতু উনি ছেড়েই দিচ্ছেন। তো তখন ওনার শাশুড়ি মাকে বলছে মা ঠিক ঠিক ওইরকমই। তো আহ, যাই হোক ওরা তো চলে গেছে। আচ্ছা ওরা বাড়ির মালিককে বলেছিল যে আপনাদের ঘরে যে অপমৃত্যু হয়েছে আমাদেরকে কে তো বলেননি, আমার আমার বউয়ের তো হাওয়া লেগেছে। তো বাড়ির মালিক বলেছে যে দেখো হাওয়া তো লেগেছে, মানে সরি, অপমৃত্যু তো হয়েছিল, কিন্তু তারপর কিন্তু আমাদের ওই রিচুয়ালস করার পর কিন্তু কোনো রকমের প্রবলেম হয়নি বলেই 2 মাস পরে কিন্তু তোমাদের ভাড়া দিয়েছি। তো মমতা আমাকে এই কথাটাও বলেছে, ইনক্লুড করে দিলাম, মনে পড়লো ইনক্লুড করে দিলাম। ঠিক আছে। তো এই ভাড়াটিয়ারা যাওয়া, এই ভাড়াটিয়া ধরো ওই 1.5-2 মাস ছিল, তার মানে প্রভাত মারা যাওয়ার 5 মাস হয়ে গেছে। এই সময় ওই যে বললাম রিয়ার বাবা দেখে একদিন হন্তদন্ত হয়ে প্রভাতের বাবাকে খুঁজতে এসছে। তো ওরা বলছে যে ওরা তো বাড়ি ছেড়ে দিয়েছে। তো বলছে বাড়ি ছেড়ে দিয়েছে, কোথায় থাকে ছেলেটা, কোথায়? বলছে ছেলেটা তো 5 মাস আগে মারা গেছে। এই মানে মানে যারা ভাড়াটিয়া ছিল প্রভাতদের সঙ্গে যারা থাকতো, ওরা যখন বলেছে উনি না ধপ করে বসে গেছেন, মাটিতেই বসে গেছেন। বলছে কি বলছেন, ও মারা গেছে? বলছে হ্যাঁ। বলছে ওই জন্যই আমার মেয়েকে এরকম করে স্বপ্ন দেখাচ্ছে। বলছে মানে? বলছে আরে বলবেন না, আমার মেয়ে গত 3 দিন ধরে স্বপ্ন দেখছে, হঠাৎ দেখে প্রভাত এসে ওকে বলছে যে চলো তুমি আমার সাথে, তোমার জন্যই তো আমি এই পৃথিবীটা ছেড়ে দিয়েছি, আমি তো তোমাকে এত ভালোবাসতাম। প্রথম দিন এই কথাটা বলেছে। তারপর আমার মেয়ে যখন আমাকে বললো, তো আমি ভাবলাম যে অবচেতন মনে হয়তো প্রভাতের কথা ভাবছিল বলে এই কথাটা ও স্বপ্নে দেখেছে, বকাঠকাও দিয়েছে যে ওই ছেলের কথা তুমি কেন ভাবছো। তো আমার মেয়ে বলছে না আমি ভাবিনি, কেন স্বপ্ন দেখলাম এতদিন পরে সেটাও জানি না। তো হয়ে তো গেল কত মাস। তারপর নাকি আবার মেয়ে স্বপ্ন দেখেছে, প্রভাত এসে এই জিনিসটা বলেছে যে আমি তো খালি ভয় দেখানোর জন্য মানে মরতে গেছিলাম, গিট্টুটা এমন জোরে লাগলো না, আমি শত চেষ্টা করার পরেও খুলতে পারলাম না, আর আমার কিভাবে দম বন্ধ হয়ে আমি তো চলেই গেলাম, তো তুমি কেন থাকবে, তুমিও চলো আমার সাথে, ওকে নাকি এরকম করে বলছে। তো এইবার তো উনি প্রচন্ড ভয় পেয়ে যান, মেয়ে যখন মাকে আর বাবাকে বলে, তো মা বলছে যে তুমি গিয়ে একবার খোঁজ নিয়েই দেখো না ছেলেটার, হ্যাঁ। ও যখন বলছে আর না হয় মেয়েটা ভয় যখন পেয়েছে মেয়েটাকে একটু ঝাড়ফুঁক করার একটু ব্যবস্থা করি। তো ওই রিয়ার মা ওকে নিয়ে একজন পুরোহিতের কাছে গিয়ে ঝাড়িয়ে ঠাড়িয়ে তো দিয়েছে, পুরোহিত একটা তাবিজ দিয়ে দিয়েছে, বলছে ওর ওখানে কিন্তু একটা অতৃপ্ত আত্মা ওর পিছে পড়েছে, আমি যেটা দেখতে পারছি, হ্যাঁ। তো মানে উনি না ভ্যাবাচেকা খেয়েছেন, এদিকে প্রভাতের বাড়িতে গিয়ে ওর বাবা এই কথাটা জানতে পারলো।
তো বাড়ির মালিক তখন বললেন যে ওর বাবাকে তো বললেছিল পিণ্ডদান করতে, কিন্তু আমরা জানি না, বাড়ি হয়ে গেছে তো অনেকদিন, চলে গেছে, পিণ্ডদান করেছে কি না করেনি সেটা আমি জানি না। তো রিয়ার বাবা বলছে নিশ্চয়ই করেনি, করলে কিন্তু আমার মেয়েকে এরকম করে স্বপ্ন দেখাতো না। তো অ্যাড্রেস বগেরা নিয়ে প্রভাতের বাবার বাড়িতে গেছে, তো বাবাকে সব কথা খুলে বললো। তো বাবা বললেন যে দেখুন, আমাকে ক্ষমা করবেন, মরার আগেও আমার ছেলেটার জন্য আপনাদের এত হেনস্থা হতে হলো, মরার পরেও আমার ছেলেটা আপনার মেয়েকে ইয়ে করছে, আমি আর কোনো কষ্ট দেবে না আমার ছেলে তো এমনি চলেই গেছে, আর কোনো কষ্ট দেবে না আপনাকে, আপনার কাউকে, আপনাদের কাউকে, আমার ছেলের পিণ্ডদান আমি গয়ায় গিয়ে দিয়ে আসবো। তো মানে প্রভাতের বাবা তো ডেফিনেটলি কান্নাকাটি মানে কেঁদেই দিয়েছিলেন ভদ্রলোক, এবং ওই ভদ্রলোকও নাকি মানে সত্যি মানে কি বলবো, উনিও মানে পুরো নিশ্চুপ হয়ে গেছেন, ভ্যাবাচেকা খেয়ে গেছেন, এই বাবাকে, যে সন্তান হারা বাবাকে উনি কি বলবেন। তো উনি চলে এসেছিলেন। তো পরে প্রভাতের মা নাকি ওই মানে মমতাদের পাড়াতে তো আপ ডাউন পরে করতেনি উনি, তো উনি বলেছিলেন যে পরে নাকি প্রভাতের বাবা গিয়ে পিণ্ডদান করে দিয়েছিলেন, এবং ওদের বাবা যে গেছিল আর কি, রিয়ার বাবা যে ওদের বাড়ি গেছিল এসবও বলেছিলেন আর কি। তো যাই হোক, তারপর আর কোনো রকমের প্রবলেম হয়নি। তার মানে এখানে বোঝা গেল স্বপ্নের মাধ্যমে রিয়াকে এতদিন পরে, কিন্তু 5 মাস পরে কেন দেখা দিল সেটা একটা কোয়েশ্চেন আমারও আছে। হয়তো এটা হতে পারে না যে আত্মাটা, অনেক সময় শোনা যায় যে স্টাক হয়ে থাকে, তো ওই স্টাক হয়েছিল এবং স্বপ্নের মাধ্যমে ওকে হয়তো তারপর ওকে জানান দিচ্ছিল চলে চলে আসার জন্য, বা ওকে নিয়ে যাওয়ার কথা, যেহেতু ওর জন্যই তো আর কি সব ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি রিয়ার জন্য হয়নি, প্রভাতের জন্যই হয়েছে। প্রভাত যদি বুঝতো রিয়ার কন্ডিশনটা, তাহলে হয়তো এই বোকামিটা করতো না, তাই না? তো এই ছিল মমতার পাঠানো একটা ঘটনা। মমতার ঘটনা আরেকটা এসে রয়েছে, ডেফিনেটলি শেয়ার করব তোমাদের সাথে। তো থ্যাংক ইউ সো মাচ মমতা, এইরকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকুন, সকলের সঙ্গে শেয়ার করুন, কারণ শেয়ার করলেই এরকম ঘটনা আসবে এবং আমি আপনাদের জন্য নানা রকম ঘটনা নিয়ে আসতে পারবো। আর যারা জীবনের 1001 গল্প এখনো দেখেননি, আমার দ্বিতীয় চ্যানেল দেখতে ভুলবেন না, সেখানে কিন্তু জীবনমুখী আপনাদের ঘটনা নিয়ে আসি। তো চলুন নেক্সট ঘটনায় যাব। নৃপেন ভুইয়া পাঠিয়েছে। নৃপেন ভুইয়াকে অ্যাকচুয়ালি আমি বললাম না শেয়ার করতে, জাস্ট বললাম আমি, মামুন দাসের কথা মনে আছে তো, ওই শেয়ার করেছে আমাদের এই চ্যানেলটাকে। তো নৃপেন নিজে কিন্তু এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে। ও কলকাতায় পড়াশোনা করেছে, বাংলা পুরো বুঝে, বাংলা বলতেও পারে কিন্তু মানে ভাঙা ভাঙা, তো আমাকে অসমীয়াতেই পাঠিয়েছে, তোমাদেরকে শেয়ার করছি। নৃপেনের পিসির মেয়ে সঙ্গে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ। মানে নৃপেনের বাবা হলো সেই মানে ওনার নাম হলো মায়না বলে ওরা ডাকে, আদর করে যেমন আমরা খুকি ডাকি, মায়নার হলো মামার বাড়ি হলো নৃপেনদের বাড়ি। তো পিসির মেয়ের সঙ্গে কি ঘটেছে, যখন ও 5-6 পড়ে তখন ওর মানে ঘুড়া ঢুকানো মানে মানে ছোট কাকার মৃত্যু হয়, হ্যাঁ। এখন ছোট কাকার ব্যাপারে এখানে বলা উচিত যে ছোট কাকা বাবাদের খুবই ছোট, তো ছোট কাকার বিয়ের বয়স মোটামুটি বলতে পারো তখন, যখন মৃত্যু হয় না ওনার 35-36 ইয়ার্স, কিন্তু উনি বিয়ে করেননি। কেন করেননি? একটা প্রেম ঘটিত ব্যাপার, মানে মেয়েটা কোনো মেয়েকে ভালোবাসতেন এবং সে মানে অন্য কাউকে বিয়ে করাতে উনি আর কি বলছেন আর বিয়েই করবেন না। কিন্তু এই ছোট কাকার সঙ্গে মায়নার প্রচন্ড মানে বন্ডিং, প্রচন্ড স্ট্রং বন্ডিং, মানে এক মায়ের সঙ্গে, আর এই মায়নাকে নাকি উনি নিজের মেয়ের মতোই ভালোবাসতেন, এত ভালোবাসতেন। তো ছোট কাকুর না চাকরি ছিল, এই ট্যুরের জব ছিল, বুঝেছো, মানে 15 দিনই বাইরে থাকতে হয়। এবং হঠাৎ একদিন মায়নাদের বাড়িতে ফোন আসে যে ছোট কাকা ওই কনফারেন্স চলাকালীন ওনার মানে স্ট্রোক হয়েছে এবং হসপিটালে আছে, বাট তখন ছিলই না আর কি। মা ওদেরকে খবর মানে বলেনি কথাটা, কিন্তু দাদাদের বলেছিল যে আপনার ভাই আর নেই। তো বুঝতে পারছো কিরকম অবস্থা, শোকে তো প্রচন্ড আকুল অবস্থা, মা কাঁদছে, মানে এই মায়নাকে যে কি কষ্টে ওরা মানে আটকে রেখেছে, মানে খুড়া খুড়া বলে তো অজ্ঞান, কতবার যে মাও ফেইন্ট হচ্ছে, এদিকে মানে মায়না ফেইন্ট হচ্ছে, মানে কি যে অবস্থা। তো যাই হোক, অনেকে বোঝানোর চেষ্টা করছে, বাট কি বলবো আর। তো আমি এক্ষেত্রে একটা কথা বলছি যে সময় এমন একটা ওষুধ না, সব কষ্টের কিন্তু নিরাময় করে দেয়, তাই না? আর এটা কথিত আছে যে কোনো মানে মা জীবিত থাকা অবস্থায় যদি সন্তানের মৃত্যু হয়, সেই শোকটা নাকি দীর্ঘদিন মায়ের বুকে থাকে। সবচেয়ে থেকে বেশি কিন্তু শোকে ভোগেন মা। এই ক্ষেত্রে কি হয়েছে, মা তো ভুগছিলেনই, কিন্তু মায়ের সঙ্গে সমসমান ভুগছিল মায়না। মানে রাত্রেবেলা কান্না করে করে চোখ ভিজাচ্ছিল, ওইরকম টাইপের, হ্যাঁ, বালিশ ভিজিয়ে দিচ্ছে। তো সব শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর, ওরা তিলনি বলে, তো সবকিছু হয়ে যাওয়ার পর আহ তার ঠিক 3-4 দিন পরে মায়না স্বপ্ন দেখলো যে
মানে তিলনি হওয়ার ৩-৪ দিন পর ধরো, হ্যাঁ? ধরো ছোট কাকার মৃত্যুর আন্দাজান বলছি আমি ২১-২২ দিন হয়ে গেছে, হ্যাঁ? তো দেখছে, স্বপ্ন দেখছে যে ছোট কাকা দরজার সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে এসে মায়না খুব মানে বলছে যে, "আমাকে তুই মনে করিস না, হ্যাঁ? আমার খুব কষ্ট হয়। তুই আমাকে মনে করিস না।" বলে এইটুকুনি স্বপ্ন দেখেছে। তারপর মানে উনি চলে গেছেন। তো মায়না ওর মাকে বলেছে। তো মা বলছে, "দেখেছিস তোর ছোট কাকুও বলছে এত মনে করতে না, ওরও কষ্ট হচ্ছে, তুই করিস না।" তো এই স্বপ্ন দেখার ১ মাস হয়ে গেছে, হ্যাঁ? ১ মাস পর ১ মাস অব্দি কিন্তু কোনো স্বপ্ন দেখেনি। ১ মাস পর ও দেখছে আবার ছোট কাকুর স্বপ্ন দেখেছে। দেখছে যে দরজা খোলা, ও যে বিছটায় ঘুমিয়ে আছে, ওই বিছটায় ঘুমিয়ে আছে, দরজাটা খোলা। দেখছে ছোট কাকু প্রচন্ড রাগত অবস্থায় ওকে বলছে, মানে রাগত অবস্থায় বলছে যে, "মই কইছিল না হয়টুক, মানে আমি তোকে বলেছি না তুই আমাকে মনে করবি না, একদম মনে করবি না, আমাকে ভুলে যা, হ্যাঁ? আমাকে ভুলে যা, আমাকে একটু শান্তি দে, ভুলে যা।" এরকম করে বলে চলে গেছে। ও না কেঁদে কেঁদে উঠেছে যে কাকাকে আমি এত ভালোবাসি, এত ইয়ে করি, কাকা আমাকে এরকম করে, কোনোদিনও তো কাকা আমার উপর রাগে না, উল্টা অন্য কেউ রাগলে কাকা আমাকে বাঁচাতো, ওদেরকে বকাবকি করতো, আমাকে বকা দিল, আজকে কাকা আমাকে এরকম করছে। তো যখন মাকে বললো যে মা বললো যে, "তুই এখনো ভুলিসনি কাকাকে, এরকম করলে কি হবে? সবই তো দেখ আমরা আস্তে আস্তে ভুলে আমাদের দিনচর্যার কাজে লাগতে বাধ্য, হ্যাঁ? কারণ আমরা কেউ অমর না মা, সবাই একদিন না একদিন যাবো, এটাকেও ভুলতে তোমার শিখতে হবে, হ্যাঁ? আশেপাশের মানুষ একদিন না একদিন তোমার যাবেই। তো তুমি পড়াশোনার দিকে মন দাও।" এসব অনেক বুঝিয়েছে। বুঝিয়ে যাওয়ার পর ঠিক সেকেন্ড দিনও জানো তো আবার ওই স্বপ্নটাই দেখেছেন। এখন যেমন ছোট কাকু দরজার থেকে ২ হাত আগিয়ে এসছে, এগিয়ে এসে পুরো রক্তচক্ষু হয়ে মায়নাকে খুব বকা দিয়েছে, "তুই থামবি? তুই থামবি? থামা বলছি। কান্নাকাটি বন্ধ কর। আমাকে তুই আর কষ্ট দিস না। তুই কিন্তু আর কাঁদবি না। আমাকে একদম মনে করবি না।" মানে উনি থ্রেটনিং দিচ্ছে মায়নাকে। তো ও ঘুমের চোখে কাঁদতে কাঁদতে উঠেছে। উঠে তো ওর মা সেদিন ওর পাশেই ছিল। তো বলছে, "কি হল তোর? কি হয়েছে?" বলছে, "এরকম আকো খুড়া আহিছিলে মোর সপনত, মানে আবার খুড়া এসেছিল, আমাকে এরকম এরকম বলে গেছে।" হ্যাঁ? তো ওনার শাশুড়ি মাকে বলছে যে, "মা এরকম এরকম।" পরের দিন সকালের কথা বলছি। ও কিন্তু ২ দিন ধরে আবার ওর স্বপ্ন দেখছে, কি করা যায়? তো তখন ঠাকুমা খুব বুঝিয়েছে। উনি মানে যতটুকু, মানে হয় না ঠাকুমারা তো অনেক রকমের নজর ফু দিয়ে যে মানে নজরটা ঝাড়িয়ে দেয়। ওরকম করে ইয়ে করছে, হাত-ঠাত বুলিয়ে দিচ্ছে, গোসাইয়ের জল এনে দিচ্ছে। তো বলছে, "কিচ্ছু হবে না, আজকে ঠিক হয়ে যাবে। তুই কিন্তু খুড়াকে আস্তে আস্তে ভুল মায় না।" এরকম করে ওর ঠাম্মাও বুঝাচ্ছে, হ্যাঁ? "তুই আমার সঙ্গে টাইম স্পেন্ড কর। তোর ছোট ভাই-বোন আছে, ওদের সঙ্গে কর, টাইম স্পেন্ড কর। দেখবি আস্তে আস্তে ভুলে যাবি।" মানে ও না আস্তে আস্তে দিনকে দিন শুকিয়ে যাচ্ছে মায়না, হ্যাঁ? যেহেতু মানে ওই কষ্টটা আরকি, মানে ছোট বাচ্চা তো ওরকম ভাবে মানে কিভাবে যে ওটাকে ডাইভার্ট করবে সেটাও বুঝতে পারছিল না। 3rd নম্বর দিন ছোট কাকা এবার প্রচন্ড রেগে আছে, কোমরে এরকম করে দিয়ে স্বপ্নে দেখছে মায়না একদম রক্তচোখে, "তুই আমাকে ভুলবি না তো? বলা মোর লগে মানে আমার লগে চল। তুই আমার সঙ্গে চল। তুই আমার সঙ্গেই চল, হ্যাঁ? আমার প্রচন্ড কষ্ট দিচ্ছিস তুই। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, হ্যাঁ? তুই চল আমার সাথে। তোকে আজকে নিয়েই যাবো।" নিয়ে যাবো বলে যেই এরকম করে আসছে না, তখনই ওর চোখটা খুলে যায় এবং ও চিৎকার করে আবার ওঠে। এবার ও ভয় পেতে শুরু করেছে ছোট কাকাকে। তো সেদিন সকালে নাকি ওর ধুম জ্বর, এবং যখন ওর আইতা মানে ওর ঠাকুমা বুঝলো যে ও ভয় পেয়ে গেছে, তো বলছে বেচকে এনে না ওকে একটু জড়া ফুকা করিয়ে দিই, মানে ঝাড়ফুঁক করিয়ে দিই। তো বেচকে এনে ঝাড়ফুঁক যখন করেছে তখন মাইনাকে খুব ভালো করে বুঝিয়েছে বেজ। বেজ কিন্তু সকালে এসেছিলেন, হ্যাঁ? যে তুমি এটা ভুলে যাও মা। সবারই একদিন দেখো তোমার মা-বাবা যাবে, তুমিও একদিন যাবে তোমার সময় হলে। আমরা কেউ কিন্তু এখানে অমর নই, সবার যেতে হবে। তো এটা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করো তত তাড়াতাড়ি ভালো। আর সবকিছু না লিমিট রেখে করা উচিত। বেশি শকু ভালো নয়। তো বেদ যেটা গুণে উনি বললেন যে, তোমার খুড়া কিন্তু অন্য মানে জন্মর দিকে পাড়ি দিয়ে দিয়েছে। উনি কোনো মাতৃগর্ভে চলে গেছেন। তুমি যে এরকম মনে করো না, উনার যে আসতেও কষ্ট হয়, আবার এখান থেকে ওই জায়গায় আবার যেতেও কষ্ট হয়। তাই উনি এত রেগে গেছেন। তো তুমি ভুলে যাও। তো ওকে ঝাড়িয়ে-ঠাড়িয়ে যা দেওয়ার দিয়েছে। আর মাইনার মা-বাবাকে বলেছে যে, ওর যদি তোমাদের যদি কোনো রিলেটিভ এর বাড়ি আছে, আজই তুমি ওকে নিয়ে চলে যাও। যখন এই মাহলটা চেঞ্জ হবে না, তখন আস্তে আস্তে ও কিন্তু ভুলার চেষ্টা করবে। যেহেতু ওই দিন থেকে এখনো অব্দি ও এই ঘরেই আছে কনস্ট্যান্টলি, তোমরাও তো দেখো ওর জানতে অজান্তে খুড়ার কথা বলো। ওকে যখন এত ভালোবাসে, মানে বাচ্চারা এমন জিনিস হয় না, যেখানে আদর ভালোবাসা পায় সেখানে কিন্তু একদম আটকে থাকে না। তো মাইনার কন্ডিশনটাও কিন্তু এরকম ছিল। কিন্তু ওইটাই যে বললাম, বেশি শোকও কিন্তু খারাপ জানো? তো বেজের কথা মতো কিন্তু এই তখন নৃপেনদের বাড়িতে নিয়ে যায়। নৃপেনদের বাড়িতে নিয়ে যায়, মামা বাড়ি নিয়ে যায়, এবং সেখানে নাকি ১ সপ্তাহ থাকার পর যখন দেখে একটু ঠিক আছে, আর স্বপ্ন আসছে না, এবং মায়নাও চেষ্টা করছে মানে যেহেতু পরেরটা ভয় পেয়ে গেছিল ভোলার জন্য, তারপর কিন্তু আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। তো এই ছিল নৃপেনের পাঠানো একটি ঘটনা। কেমন লাগলো বন্ধুগণ? জানাতে ভুলো না।
তো থ্যাংক ইউ সো মাচ নৃপেন, এনেকুয়াই শেয়ার করি থাকিবা, এরকম করে শেয়ার করতে থাকো আমাদের সাথে। তো সকলে শেয়ার করো সকলের সাথে, সো দ্যাট আরো ঘটনা পাই। তো চলো বন্ধুগণ, আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।